এমন একজন ব্যক্তি যিনি প্রতি রাতে ঘুমানোর সময় তার স্বপ্নে দেখতে পায় একাধিক মৃত বাচ্চা মেয়েদের লাশকে তারই ঘরের সিলিংয়ে ঝুলে থাকতে। তারা ক্রমশ নিচের দিকে নেমে আসতে থাকে। ব্যক্তিটি যখন প্রচণ্ড ভয়ে নিজেকে কুঁকড়ে নেয়, তখন সেই ব্যক্তিটির মৃত মায়ের আত্মা এসে গান শুনিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2019 সালে মুক্তিপ্রাপ্ত সোহা দ্য সিক্সথ ফিঙ্গার মুভির ভয়ঙ্কর কাহিনীটি। এটা সাউথ কোরিয়ান মিস্ট্রি থ্রিলার হরর মুভি। এই মুভির কাহিনী বেশ জটিল, তাই আমি বিষয়টাকে যতটা পারি সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা করছি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা গেউম হোয়া নামে একটি মেয়েকে দেখি, যে তার জীবনের একটি অদ্ভুত ঘটনার কথা আমাদেরকে শোনায়। মেয়েটি বলে 1999 সালে কোরিয়ার ইয়াঙ্গুলের গাংউন্ডু নামে একটি ছোট্ট গ্রামে দুটি যমজ সন্তানের জন্ম হয়। তার মধ্যে আমি একজন। 10 মাস মায়ের গর্ভে থাকার পর আমরা যখন পৃথিবীতে আসি, তখন প্রকৃতির মাঝে এক অদ্ভুত অস্থিরতার সৃষ্টি হয়। গ্রামের ছাগলগুলো পাগলের মতন চিৎকার করতে থাকে। আমি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলেও আমার আসার 10 মিনিট আগে জন্মানো আমার যমজ বোন ইট সম্পর্কে ডাক্তার বলেছিলেন যে খিদের জ্বালা মেটানোর জন্য সে আমার পা খেতে শুরু করেছিল, যার ফলে আমার একটি পা ক্ষতিগ্রস্ত হয়। ইটের 2 হাতে 6টি করে মোট 12টি আঙুল ছিল। ডাক্তার আরও বলেছিলেন যে ইট বেশি দিন বাঁচতে পারবে না। পরিবার সহ সকল গ্রামবাসী আমার বোনের চেহারা দেখে বলেছিল মায়ের গর্ভ হতে একটা শয়তানের জন্ম হয়েছে, তাই ওকে মেরে ফেলা উচিত। আমার জন্ম হওয়ার 1 সপ্তাহ পর মা মারা যায়, আর আমাকে বলা হয়েছিল যে এই ঘটনার 1 মাস পর বাবা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আমার দাদু আমাকে এসব কথা বলেছিলেন যখন আমি মাধ্যমিকে পড়ি, কিন্তু ডাক্তার ভুল ছিলেন, কারণ আমার যমজ বোন এখনো বেঁচে আছে। সে এখনো মরেনি। বর্তমানে আমরা 2 বোন আমাদের দাদা দাদির সঙ্গে একটি ছোট্ট শহরে বসবাস করি। এত বছর বেঁচে থাকার কারণে ইটের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হয়েছিল। তার কোনো জন্ম রেকর্ডই ছিল না। তাকে দেখার জন্য পরিবারের মাত্র 3 জন লোক ছিল, আমি ও দাদা দাদি। তারা ইটকে ভয় পেত, তাই তারা সবসময় ইটকে একটি ঘরে বন্দি করে রাখত। এরপর 2014 সালের বর্তমান সময়কে দেখানো হয়। এখন সেই যমজ বাচ্চাদের বয়স হয়েছে 15 বছর এবং ইট গেম হোয়াকে কামড়ানোর কারণে সে খোড়া হয়ে হাঁটে। তারা একটি নতুন বাড়ি ভাড়া নিয়ে স্থানান্তরিত হয়েছিল এবং 1 মাস ধরে অদ্ভুতভাবে সেই গ্রামে অনেক প্রাণী মারা যাচ্ছিল, যে কারণে গ্রামবাসীরা একজন মহিলা ওঝাকে ডেকে আনে। উনি বিষয়টা বোঝার ও গরু বাছুরদের প্রাণ রক্ষার জন্য এক আচার সম্পন্ন করতে চায়, কিন্তু উনি তাতে ব্যর্থ হয়। তখন গ্রামের একজন মানুষ তাকে জানায় 1 মাস আগে গ্রামে একটা নতুন পরিবার এসেছে, আর তাদের আসার পর থেকেই গ্রামের সব গরু অদ্ভুত আচরণ করে মারা যাচ্ছে। শুনেছি সেই পরিবার কুকুর বিক্রি করে, আর ওদেরকে গ্রামে খুব কমই দেখতে পাওয়া যায়। এই বিষয়টা বড়ই অদ্ভুত। ওঝা বলে নতুন পরিবারের কারণে গ্রামে এই অপ্রীতিকর ঘটনা ঘটছে, তাই আমাদেরকে এক্ষুনি তাদের বাড়িতে যেতে হবে। এরপর ওঝা গ্রামের সকলের সঙ্গে মিলে গেম হোয়া এবং তার দাদা দাদির বাড়ির দিকে যেতে থাকে। যখন গেম হোয়া দেখে যে লোকজন আসছে, সে তাড়াতাড়ি ঘরে ঢুকে সমস্ত জানালা দরজা বন্ধ করে দেয় এবং প্রার্থনা করে যেন গ্রামবাসীরা জানতে না পারে যে তাদের বাড়িতে এক শয়তান বা দানব আছে, অর্থাৎ তার বোন ইট আছে। ওঝা অনেক ডাকাডাকির পর বলে ওরা নিশ্চয়ই বাড়ি থেকে বের হতে চায় না, কারণ ওরা জানে এখানে অপ্রীতিকর কিছু আছে। দরজা না খোলার কারণে একসময় মহিলা ওঝা এবং সবাই সেখান থেকে চলে যায়। সেই রাতে গেম হোয়ার দাদা বলেন যে সে কখনোই ইটের জন্য কোনো সরকারি নথি তৈরি করেনি, কারণ সে ভাবেনি যে ইট এতদিন বেঁচে থাকবে। যাই হোক, তারা আর বাড়ি পরিবর্তন করবে না, কারণ এতদিন তারা ইটের কারণে বারবার বাড়ি পরিবর্তন করছিল, কিন্তু এবার তারা স্থায়ীভাবে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। রাত হলে দেখা যায় সেই মহিলা ওঝা ও তার সঙ্গী মিলে গেম হোয়ার বাড়ির উপরে নজর রেখে চলেছে। হঠাৎ তারা কোনো একটি জীবের কান্নার আওয়াজ শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করে পৌঁছে যায় সেই বাড়ির কাছে। আসলে ইটকে সবসময় একটি জিসাস ক্রস আঁকা বন্ধ ঘরে আটকে রাখা হতো এবং সে প্রতি রাতে খুব ভয়ঙ্করভাবে কাঁদত। সেই কান্নার শব্দ শুনেই ওঝা ও তার সঙ্গীটি যখনই সেই ঘরের দরজার কাছে পৌঁছায়, সঙ্গে সঙ্গে সেই বন্ধ ঘরের দরজার ফাঁক গলে একটা সাপ বেরিয়ে আসে এবং ওঝাকে কামড় দেয়।
এরপর আরও সাপ বেরিয়ে আসছে দেখে তারা দুজনেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা পাস্টার পারকুনজাই নামে একজন গির্জার ধর্মযাজককে দেখি। সে একটা সেমিনারে বলছিল যে তারা একটি সংগঠন খুলেছে যার কাজ হলো যারা ধর্মের নামে মানুষকে প্রতারিত করছে, মানে ভণ্ড ধর্ম প্রবক্তাদের কর্মকাণ্ড সকলের সামনে ফাঁস করা। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বছরে প্রায় যা 1200-তে পৌঁছেছে, আর এর ভুক্তভোগীর সংখ্যা 5000 ছাড়িয়ে গেছে। তাই আধ্যাত্মিক যুদ্ধে পার্কের এই অগ্রণী ভূমিকা। যাই হোক, পার্কের সংগঠন থিম এবং চুক্তির ভিত্তিতে কাজ করত। তারা এমন সব ভণ্ড গোষ্ঠীগুলোকে প্রকাশ করত যারা মিথ্যাবাদী ছিল এবং ধর্মের নামে অর্থ আদায় করছিল। এরপর পার্ক তার অফিসে আসে এবং নতুন একটি কাল্ট বা ধর্মীয় গোষ্ঠী সম্পর্কে জানতে পারে যার নাম ডিয়ার মাউন্ট, যারা লর্ড বৌদ্ধ ধর্মের কিছু নীতি অনুসরণ করে। সে ভাবে যদি এই কাল্টের প্রতারণা ফাঁস করতে পারে তাহলে সে সফল ও বিখ্যাত হয়ে উঠবে। এরপর ডিয়ার মাউন্ট কাল্টের সদস্যদের দেখানো হয় যেখানে তাদের শিক্ষক তাদের জ্ঞানের কিছু কথা বলছে। সেশন শেষ হলে সবাই বাড়ি চলে যায়, কিন্তু জোসেফ নামে একটি ছেলে কাছের একটা দোকানে চলে যায় যেখানে পাস্টার পার্ক পূর্ব হতেই উপস্থিত ছিল। আমরা এখানে জানতে পারি যে পাস্টার পার্ক জোসেফকে তারই একজন গুপ্তচর হিসাবে রেখে দিয়েছে ডিয়ার মাউন্ট কাল্টের সদস্য বানিয়ে, যাতে সে সেই কাল্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। সাক্ষাৎকারে জোসেফ জানায় ওই গোষ্ঠীর মধ্যে অদ্ভুত কিছু নেই। এই কাল্ট বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, তবে সাধারণত অন্যান্য কাল্ট অর্থ চায়, কিন্তু এই কাল্ট তাদের অনুসারীদের টাকা দেয় এবং কাল্টের সদস্যরা সার্বজনীন নামে কারো পুজো করে। উত্তরে পার্ক বলে, আমার জানা দরকার তারা মানহানিকর, জঘন্য ও অশ্লীল এমন কিছুর সঙ্গে যুক্ত কিনা। অন্য এক জায়গায় আমরা দেখতে পাই যে টানেলের মুখে দুর্ঘটনাবশত একটা ট্রাককে আটকে থাকতে। কিছুক্ষণ আগে ট্রাকের সাথে সংঘর্ষের কারণে টানেলের দেওয়াল ভেঙে একটা কবরস্থ মৃতদেহ বেরিয়ে এসেছে। সেই কারণে একটি পুলিশি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাদের তদন্ত শুরু করেছে। এদিকে মিস্টার পার্ক তদন্তকে এগিয়ে নিয়ে যেতে শহরের বুদ্ধিজম হেডকোয়ার্টারের মঙ্কদের সাথে দেখা করে ডিয়ার মাউন্টের বিষয় জানায়। পার্ক হেড কাউন্সিলের কাছে আর্জি রাখে যাতে এই নতুন গোষ্ঠীকে মাথা চাড়া দিয়ে ওঠার আগেই থামিয়ে দেওয়া হয়, কিন্তু হেড কাউন্সিল পার্কের কথায় তেমন গুরুত্ব না দিলে পার্ক তখন তাদেরকে জাপানিদের ধর্মানুষ্ঠান আউম সিংরিকায়োর নাম উল্লেখ করে বলে এরা সাবওয়ে গ্যাস আক্রমণের মূল দোষী। এরা প্রথমে যোগশাস্ত্রের সংগঠন ছিল, তারা বিভিন্ন সংগঠনের পৃষ্ঠপোষকতা করত। এরপর তাদের সর্দার শোক আসাহারা বৌদ্ধ ধর্মের মতবাদ নিয়ে কথা বলা শুরু করলো। সে বলতে লাগলো, আমি বৌদ্ধ, আমি দেবতা। এরপর সে টেররিস্ট অ্যাটাক করায় ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়, যার ফলে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। তাই এই রকম ঘটনা কোরিয়াতে ঘটার আগে ডিয়ার মাউন্ট দলের বেআইনি কার্যকলাপ খুঁজে তাদেরকে নিয়ন্ত্রণ করুন আর তাদের মতবাদগুলো অস্বীকার করুন। তা না হলে লোকজন আপনাদের কাজের জন্য আপনাদের সমালোচনা করবে। আপনাদের সংগঠনের অসম্মান মানে বৌদ্ধার অসম্মান। পার্কের প্রস্তাবে হেড কাউন্সিল রাজি হয়ে গেলে পরবর্তী ইনভেস্টিগেশনের অনুমতি দেয়। বাইরে যাওয়ার সময় মঙ্ক হায়ান পার্ককে একটা বুদ্ধি দেয় ও বলেন, প্রতিটা ধর্মের উপাদান হলো 3টি: ঈশ্বর, বিশ্বাস আর ধর্মগ্রন্থ। যদি ডিয়ার মাউন্ট দলটি কোনো নতুন পুনরুত্থিত ধর্ম হয় তাহলে অবশ্যই তাদের কোনো ধর্মগ্রন্থ থাকবে। যদি তারা তাদের অগ্রহণযোগ্য বর্ণনা বা নিজস্ব ব্যাখ্যা ব্যবহার করে, শুধু তখনই তোমার সংস্থা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। অপরদিকে আমরা কনস্ট্রাকশন সাইটে কর্মরত একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম ছেওল জিন। উনি বাড়ি ফেরার পথে রেডিও অন করলে খবর পান যে ইউনগুলের কাছে গাংউন 18-তে আন্ডারপাসের দেওয়ালের মধ্যে একটা মৃতদেহ পাওয়া গেছে, আর বর্তমানে পুলিশ এই কেসের অনুসন্ধান করছে। যে মৃতদেহটা পাওয়া গেছে মনে করা হচ্ছে সে ডংগুং নামে এক বালিকা বিদ্যালয়ের মাধ্যমিকের ছাত্রী। পুলিশ মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য একটি ময়নাতদন্তের অনুরোধ করেছে এবং তারা সাসপেক্টকে খুঁজছে। এরপর ছেওলজিন বাড়ি ফিরলে দেখে তার বন্ধু নাহান তার জন্য অপেক্ষা করছে। ডিনারের পর তারা দুজনে একান্তে কথা বলার সময় একে অপরকে কিং বলে সম্বোধন করছিল, যেমন ছেওলজিনকে কিং জিজুক আর নাহানকে কিং গুয়াংমক বলে সম্বোধন করছিল। ছেওলজিন বলে, আমি ফাদারকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি আর আমি পালিয়ে বেড়াচ্ছি কাপুরুষের মতন। আমি ভয় পেয়েছিলাম,
প্রতি রাতে আমি মৃত মেয়েদের কান্নার শব্দ শুনতে পাই। তারা আমার কাছে আসে। কখনো কখনো আমার মনে হয় আমি যা করছি তা কি সঠিক, কিছু একটা গোলমাল আছে। উত্তরে নাহান বলে, আমরা এই মুহূর্তে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি। আমরা আমাদের দৈব উদ্দেশ্য পূরণ করব। আমাদেরকে ভয় বা অনুশোচনার বেড়াজালে আটকে পড়লে চলবে না। তুমি সেটা জানো বন্ধু। তাই আমরা কাজের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। এখানেই আমরা জানতে পারি যে ছেউল জিন সেই মেয়েটিকে হত্যা করেছে যার মৃতদেহ নির্মাণস্থলে পাওয়া গিয়েছিল। তাই পুলিশ শীঘ্রই তাকে খুঁজে বের করবে। নাহান ছেউল জিনকে বলে, এখন সময় এসেছে। কিং দামুন ও কিং জিউংজের মতো তোমাকেও ফাদারের প্রতি জীবন উৎসর্গ করে নির্বাণ প্রাপ্তি অর্জন করতে হবে। এই কথা বলে তারা দুজনে একই সঙ্গে কয়েকটা লাইন উচ্চারণ করতে থাকে। রক্তসিক্ত জানোয়ার, কান্না বন্ধ করো, মাথা তুলে আলোর দিকে তাকাও, আনুগত্য স্বীকার করো, কান্না মুছে ফেলো, সত্যের দিকে তাকাও। কষ্টই হলো বিশ্বস্ততার ফল, কষ্টই তোমার রক্তকে বিশুদ্ধ করে, যা এই পৃথিবীকে আলোকিত করবে। ভয় পেও না অন্ধকারের পিশাচদের, আমরা অশুভ শক্তিকে প্রতিহত করব, সাপকে উপড়ে ফেলবো তার শিকড় থেকে। এরপর ময়নাতদন্তে রিপোর্ট আসলে জানা যায় যে নিহত মেয়েটির বয়স 10 থেকে 12 বছর। তার মুখ ও খাদ্যনালী থেকে কিছু লাল রঙের মটর বীজ ও মন্ত্রলেখা ছোট ছোট কাপড়ের টুকরো পাওয়া গেছে। আশ্চর্য বিষয় হলো, বেশ কিছুটা সময় পূর্বেও ঠিক এমনই কয়েকটা মেয়ের মৃত্যু রহস্যের রিপোর্ট এসেছিল। তাই এই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য পুলিশ আধিকারিক বিশেষ অর্ডার দেয়। অপরদিকে জোসেফ পাস্টার পার্কের কথা মতন ফোনের কলিং অন রেখে তাদের সংগঠনে উপস্থিত ছিল। তাদের মতে ডিয়ার মাউন্ট কাল্টের যে ধার্মিক গ্রন্থ আছে সেটা শুধু 4টে কপি বিদ্যমান। গ্রন্থের শেষ অধ্যায় একটা ভবিষ্যৎবাণী রয়েছে যে এই পৃথিবীতে 81টা অশুভ জিনিস অপবিত্র শক্তি নিয়ে জন্মগ্রহণ করবে, যারা হবে শয়তান। তাদের মধ্যে একজনের শরীরে থাকবে সাপের বাস, যার কর্ম আলোকে বিনাশ করা, অর্থাৎ আমাদের ধর্মগুরুকে মেরে ফেলা। এই সব কথার মাঝেই পুলিশ রেড করতে আসে সেই সংগঠনে, কারণ পুলিশের সন্দেহ ছিল এই সংগঠনের সদস্য ছেউল জিনের উপর, যে মেয়েদেরকে হত্যা করছিল। বেশ কিছুদিন ধরেই সে নিখোঁজ। পুলিশ ছেউল জিনের বাড়ি গেলে ডিয়ার মাউন্ট সংগঠনের নাম জানতে পারে। সংগঠনের হেড বলে, আপনি ভুল জায়গায় এসেছেন, এটা বৌদ্ধ মন্দির। সেই কথা শুনে পুলিশ অফিসার সকলের আইডি চেক করে দেখার অর্ডার দেয়। চেক করতে গেলে তারা ছেউল জিনের মায়ের ঠিকানা পেয়ে যায়। এদিকে পরদিন রাতে ছেউল জিন কনস্ট্রাকশন সাইটে কর্মরত অবস্থায় গাড়ি স্টার্ট দেওয়ার সময় একটা মেয়ের প্রেতাত্মাকে দেখতে পায়, যে ভয়ঙ্কর দৃষ্টিতে তারই দিকে চেয়ে চিৎকার করে ওঠে। অপরদিকে মঙ্ক হায়ান ও পাস্টার পার্ক মিলে ডিয়ার মাউন্ট কাল্টের আরও তথ্য সংগ্রহ করছিল। মঙ্ক হায়ান পাস্টার পার্কের তোলা কতকগুলো ছবি দেখে বলে, এদের পিছনে যে দেবতার ছবি আঁকা আছে এটা গৌতম বুদ্ধের 4টে মহান স্বর্গীয় কিংয়ের মধ্যে একজন, যারা প্রধানত প্রতীকী দিক নির্দেশনা দিয়ে থাকে। গুপ্ত বৌদ্ধ ধর্মে একে শীতেন্য বলে। এই 4 অভিভাবক বৌদ্ধ ধর্মকে রক্ষা করে আসছে। যখন গৌতম বুদ্ধ ভারত থেকে তিব্বতে ফিরে গিয়েছিলেন তখন তার সাথে 4 জন অনুগামী এসেছিল, তারাই হলো এই অভিভাবক। পরবর্তী সময় এই 4 জন উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের দ্বাররক্ষক হিসাবে ভূমিকা গ্রহণ করছিল। একসময় এই 4 জন ছিল মূলত প্রাচীন ভারতীয় অশুভ সত্তা, কিন্তু পরে তারা বুদ্ধার সাথে দেখা করে ও তার শিক্ষার অনুরাগী হয়ে ওঠে। তারপর তারা ঈশ্বরে পরিণত হয় আর অমঙ্গল ও বিদ্বেষপরায়ণ আত্মা থেকে পৃথিবীকে তারা রক্ষা করে। এই কারণে ডিয়ার মাউন্ট কাল্টের 4টে শাখা রয়েছে চারদিকে। জিয়ংশং শহরের উত্তরদ্বারের রক্ষক কিং দামুন, এর 2 জন অনুগামী আছে, ইয়াকসা আর রাক্ষসা। জেচিয়ং শহরের পশ্চিম দ্বারের রক্ষক কিং গুয়াংমক, ডানিয়ং শহরের দক্ষিণ দ্বারের রক্ষক কিং জিউংজেং এবং তাইবেক শহরের পূর্ব দ্বারের রক্ষক কিং জিজুক, যার আবার 2 জন অনুগামী আছে, গান্ধার্বা আর পিশাচা। এর মানে স্পষ্ট হয়ে যায় যে ছেউল জিন ও নাহান 2 বন্ধু ছদ্মনাম ছিল কিং জিজুক ও কিং গুয়াংমক। এই কারণেই তারা একে অপরকে কিং বলে সম্বোধন করছিল। গভীর রাতে পাস্টার পার্ক তার সঙ্গী জোসেফকে সঙ্গে করে লুকিয়ে ডিয়ার মাউন্ট সংগঠনে প্রবেশ করলে গুপ্ত দরজার দ্বারা তারা এমন একটা ঘরে পৌঁছায় যার দেওয়াল জুড়ে গৌতম বুদ্ধ ও তার 4 অনুরাগীর ছবি আঁকা ছিল এবং সেখানেই রাখা ছিল তাদের ধর্মগ্রন্থ। এদিকে পুলিশ কিং জিজুক মানে ছেউল জিনকে ধরতে এলে সে তার মাকে কল করে জানায়, তোমার ছেলে এই পৃথিবীর জন্য শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমি নিশ্চিত যে আমার কঠোর পরিশ্রম ঈশ্বর মেনে নেবেন।
তোমার ছেলে হয়ে জন্মানো আমার জন্য পরম সৌভাগ্যের। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে স্বর্গে। এই কথা বলেই সে ছাদ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে আত্মঘাতী হয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল দূরে দাঁড়িয়ে থাকা তারই বন্ধু নাহান ওরফে কিং গোয়াংমক। পরদিন পাস্টার পার্ক ছেওলজিনের মৃত্যু সংবাদ পেলে তদন্ত কোন দিকে যাচ্ছে তার কোনো সঠিক হদিশ খুঁজে পায় না। তাই সে তার বোনের সাহায্য নেয়। বোন পুলিশ ক্রিমিনাল ডিপার্টমেন্টে কাজ করত, তাই তার বোন খুব সহজেই পুলিশ রেকর্ড থেকে ছেওলজিনের ফাইল এনে দিলে জানতে পারে ছোটবেলায় সে একবার কিশোর সংশোধন কেন্দ্রে গিয়েছিল বাবাকে হত্যা করার অপরাধে। অপরদিকে ডিয়ার মাউন্টের কাউন্সিল হেড নাহানকে কিং জিজুকের দেওয়া একটা ফাইল দিয়ে বলে, এটা জিজুক তোমাকে দিতে বলেছিল। আমি তার পরিবারকে খুঁজেছিলাম, মনে হয় এখন তারা অন্য কোথাও চলে গেছে। এরপর নাহান সেই ফাইল খুললে লি গেমুহা নামে একটি মেয়ের স্টুডেন্ট রেকর্ড দেখতে পায়, যাকে আমরা কাহিনী শুরুতে দেখেছিলাম। অপরদিকে মঙ্ক হায়ান জোসেফ ও পাস্টার পার্ককে ডিয়ার মাউন্টের ধার্মিক গ্রন্থ সম্পর্কে একটা অদ্ভুত ঘটনার কথা জানায়, যেখানে ধর্মগ্রন্থের শেষ অধ্যায়ে হাংমা গেয়ং বা হাংমা সূত্র নামে একটা ভবিষ্যৎবাণী উল্লেখিত আছে, যা অপশক্তির বিরুদ্ধে ঈশ্বরের লড়াই নিয়ে। শুধুমাত্র হাংমা সূত্রটিতে কতগুলো সিম্বলিক শব্দ ব্যবহার করা হয়েছে। এই ধর্মগ্রন্থের রচয়িতা হলেন মাস্টার কিম জে সেওক। তিনি খুব অল্প সময়ের মধ্যে বৌদ্ধ অনুরাগীদের কাছে সুনাম অর্জন করেছিলেন। এদিকে যখন নাহান ঘুমিয়েছিল তখন তার চোখের সামনে মৃত মেয়েদের আত্মা দেখা দিয়ে তাকে ভয় দেখায়। ভয় থেকে বাঁচার জন্য সে তার মাকে স্মরণ করলে তার উপস্থিতি নাহান টের পায়। অপরদিকে পাস্টার পার্ক কিম জে সেওকের সম্পর্কে জানার জন্য মঙ্ক অক্টোপাসের সঙ্গে দেখা করে। তার মতে কিম জে সেওক বৌদ্ধত্ব লাভ করেছিল। কিম জে সেওকের জন্ম 1899 সালে হয়। এরপর 1940 সাল থেকে কিম জে সেওক দেশের স্মরণীয় ঐতিহাসিক সময় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের মধ্যে নিজের আধিপত্য বিস্তার করেছিল। সকলে তখন তাকে ঈশ্বরতুল্য মনে করতে থাকে। কিন্তু 1985 সালে তিনি সবকিছু ছেড়ে কোথাও নিরুদ্দেশ হয়ে যান। তার গুটি কয়েক অনুগামী ছাড়া আর কেউই জানত না যে সে আসলে কোথায় গেছে। এবং কিছু সময় পর কিম জে সেওক ধর্মগ্রন্থ রচনা করে ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করে যান। এরই মধ্যে পাস্টার পার্কের নজর ডকুমেন্টে চিত্রিত কিশোর সংশোধন কেন্দ্রের দিকে গেলে তিনি চমকে ওঠেন, কারণ ছেওলজিন ছোটবেলায় সেই সংশোধন কেন্দ্রেই ছিল। এই ছোট্ট সূত্র পেতেই পাস্টার পার্ক জোসেফকে সঙ্গে করে সেখানে পৌঁছে যায়। ওখানে পৌঁছালে সংশোধন কেন্দ্রের হেড জানায়, আজ থেকে 20 বছর আগে মাস্টার কিম জে সেয়ং এই সংশোধন কেন্দ্রের উদ্দেশ্যে একটা মোটা অঙ্কের টাকা ডোনেশন দিয়েছিলেন, কারণ তার মতে সঠিক মার্গদর্শন ও ধর্মের পথে এনে যে কোনো মানুষকে পরিবর্তন করা সম্ভব। এখানে যেহেতু বাচ্চাদেরকে রাখা হতো, তাই মাস্টার কিম জে সেওক তাদের মধ্যে 4 জন বাচ্চাকে বেছে নেয়, যারা তাকে ফাদার বলে সম্বোধন করত। এবং তাদের 4 জনের মধ্যে কমন ব্যাপার হলো যে ছোটবেলায় প্রত্যেকেই তার বাবাকে হত্যা করেছিল। আর এই 4 জনের মধ্যেই ছিল নাহান মানে কিং গোয়াংমক আর ছেওলজিন মানে কিং জিজুক। এই তথ্য পাস্টার পার্ককে আরও বেশি ভাবিয়ে তোলে, আর যে কারণে ডিয়ার মাউন্টের রহস্য আরও বেশি জটিল হয়ে যায়। এদিকে নাহান গেউমহুয়াকে মারতে তার বাড়িতে পৌঁছালে বাড়ির পিছন দিক থেকে অদ্ভুত এক কান্নার আওয়াজ শুনতে পায়। শব্দের উৎসকে লক্ষ্য করে সেখানে পৌঁছালে দেখে একটা বন্ধ দরজার ভেতর থেকে সেই শব্দ আসছে। কৌতূহলবশত দরজার নিচের ফাঁকে চোখ রাখলে সে দেখে এক অদ্ভুত আকৃতির কোনো মানুষের চোখ তারই দিকে চেয়ে আছে। সে ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। অপরদিকে পাস্টার পার্ক তার সংগ্রহ করা তথ্যগুলোকে সাজালে জানতে পারে ওই 4 জনের মধ্যে 3 জন পূর্বেই মারা গেছে। তাদের মধ্যে সর্বশেষ ছিল ছেওলজিন। এর মানে কিং জিজুক, কিং জিউং জেং এবং কিং দামুন মৃত। শুধুমাত্র প্রাণে বেঁচে আছে নাহান ওরফে কিং গোয়াংমক। সেই রাতে নাহান আবারও দুঃস্বপ্ন দেখে, অর্থাৎ সময়ের সাথে সাথে তার অবস্থাও ছেওলজিনের মতনই হচ্ছিল। ঘুমের মধ্যেই সে দেখতে পায় ঘরের ছাদের সিলিং থেকে একাধিক বাচ্চা মেয়ের লাশ ঝুলে আছে, আর তখনই মায়ের উপস্থিতি সে অনুভব করে। তিনি নাহানের মাথায় হাত বুলিয়ে গান শোনালে সে ধীরে ধীরে শান্ত হয়। এরপর নাহান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ফাদারের সঙ্গে দেখা করতে। ঠিক সেই মুহূর্তে তার অজান্তে পিছু নেয় পাস্টার পার্ক। ডিয়ার মাউন্টের গোপন আস্তানায় পৌঁছালে প্রথমবারের মতন মিস্টার কিম জে সেওককে দেখানো হয়। তিনি এখন প্রচণ্ড অসুস্থতার কারণে শয্যাশায়ী। তার সমস্ত চিকিৎসা সেখানেই হচ্ছে। কিম জে সেওকের 4 জন অনুরাগী ছাড়াও ডংশো নামে একজন পার্সোনাল সেবক ছিল, যে সর্বদা তার দেখাশোনা করত। নাহান
সেই সেবককে ওই অদ্ভুত মেয়ের সম্পর্কে জানালে ডংশো তাকে আশ্বাস দিয়ে বলে, ফাদার যেমনভাবে আমাদেরকে কাজ করতে বলেছেন তেমনভাবেই মনে সাহস রেখে আমাদের কাজ করে যেতে হবে এবং উনার আদেশ অনুযায়ী ওই অদ্ভুত ক্ষমতাধারী মেয়েকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হত্যা করতে হবে। এরই মাঝে পাস্টার পার্ক নাহানের গাড়ি থেকে গেম হোয়ার ফাইল চুরি করে নেয়। এতদিন পর্যন্ত সংগ্রহ করা ডিয়ার মাউন্টের সকল তথ্য, মিস্টার কিম জে সেওক সহ তার 4 অনুগামী ও সর্বশেষে পাওয়া গেম হোয়ার তথ্য থেকে এটাই বোঝা যাচ্ছিল এদের মধ্যে কোনো সম্পর্ক আছে। তাই পাস্টার পার্ক সকল তথ্যগুলোকে পুলিশ আধিকারিকের হাতে তুলে দিয়ে এই বিষয় তদন্ত করতে বলে, কিন্তু পুলিশ আধিকারিক এই বিষয় কোনো গুরুত্ব দেয় না। এর ফলে কোনো উপায় না পেয়ে জোসেফ আর পাস্টার পার্ক দুজনে মিলে নিজেরাই সেই ধর্মগ্রন্থ ডিকোড করতে শুরু করে। এরই একটা অধ্যায়ে 81টা শয়তানের বিষয় উল্লেখ আছে, যেখানে 81টা লাইন আছে আর তারই প্রতিটা লাইনে 10টা সংখ্যা। এই বিষয়ে আরও জানার জন্য পাস্টার পার্ক যখন মঙ্ক হায়ানকে কল করে তখন তিনি জানান ক্রিসমাসের বার্ষিক অনুষ্ঠানে তিব্বতী গুরু নেছুং টেম্পা আমাদের প্রতিনিধি হিসাবে কোরিয়ায় ভ্রমণ করবে। তার আগে সে আমাদের হেডকোয়ার্টারে বেড়াতে আসবে। সেই কথা শুনতেই পাস্টার পার্কের মাথায় একটা নাম বিদ্যুতের মতন খেলে যায়, কারণ তাদের পাওয়া তথ্য অনুযায়ী 1985 সালে কিম জে সেওক সবকিছু ছেড়ে যাওয়ার আগে নেছুং টেম্পার সঙ্গেই শেষ দেখা করেছিল। এমনকি নিজের তৈরি করা সংগঠন পর্যন্ত ছেড়ে চলে যান এবং তারপরেই তিনি ধর্মগ্রন্থ রচনা করেন। তাহলে এমন কি ঘটেছিল সেদিন? এই কথা মাথায় আসতেই জোসেফ ও পাস্টার পার্ক বেরিয়ে পড়ে নেছুং টেম্পার সঙ্গে দেখা করতে। সরাসরি দেখা করার সুযোগ না হলেও গাড়িতে যাওয়ার সময় পাস্টার পার্ক তার সাথে দেখা করে। মিস্টার কিম জে সেওকের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি প্রথমে কিছুই বলেন না, কিন্তু পার্কের বারবার অনুরোধ করার ফলে তিনি রহস্য উদ্ঘাটন করতে শুরু করেন। উনি বলেন পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন পাপের ওজন বেড়ে যাবে, তখন ভগবান বুদ্ধ নতুন অবতারে জন্ম নেবেন যাকে বলা হবে মৈত্রেয়ী। যে সময় মাস্টার কিম জে সেওক আমার সঙ্গে দেখা করেছিল তখন আমি দেখেছিলাম তার 2 হাতে অদ্ভুত 6টা আঙুল, যা দেখে আমি বুঝেছিলাম এই ব্যক্তি ভগবান বুদ্ধের সেই অবতার। কারণ মৈত্রী অবতারের বৈশিষ্ট্য হচ্ছে 6টা আঙুল। এই কারণে সে এত বছর পরেও প্রাণে বেঁচে আছে। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী সংসারে জন্ম নেওয়া প্রতিটা প্রাণীর মৃত্যু একদিন হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে একটা কেঁচো জন্মগ্রহণ করলে তাকে খাওয়ার জন্য জন্ম নেবে একটা সাপ। এটাই হলো প্রকৃতির নিয়ম। স্বয়ং গৌতম বুদ্ধও নিজের শরীর ছেড়ে গিয়েছিলেন, কিন্তু কিম জে সেওক অমর হতে চেয়েছিলেন। 1985 সালে কিম জে সেওক আমার সঙ্গে দেখা করতে এলে আমি তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলাম। কিম জে সেওক যে গ্রামে জন্মেছিল সেই গ্রামেই 100 বছর পর একজন জন্ম নেবে, যে হবে তার মৃত্যুর কারণ। এদিকে তখন নাহান গেমহুয়াকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা নির্জন স্থানে, যেখানে সে তার উপর নানান মন্তব্যপ্রুত ক্রিয়াকলাপ শুরু করে। ক্রিয়ার উপকরণে ছিল কতকগুলো লাল মটর বীজ ও কিছু মন্তব্যপ্রুত কাপড়ের টুকরো, যেমনটা টানেল থেকে পাওয়া মৃত মেয়েটার শরীর থেকে উদ্ধার করা হয়েছিল। গেমহুয়া নাহানকে প্রশ্ন করে সে কেন তাকে মারতে চাইছে। উত্তরে নাহান জানায়, তুমি হলে শয়তান অর্থাৎ সাপ। তার মৃত্যুর সাথে নতুন যুগের সূচনা হবে এবং পরের জন্মে সে একজন ভালো মানুষ রূপে ফিরে আসবে। এই কথা শুনে গেমহুয়া বলে, শুধু আমাকে কেন, তাহলে আমার সাথে যে জন্ম নিয়েছিল তাকেও হত্যা করো, কারণ সে তো আসলে শয়তান আর সে হলো আমার যমজ বোন। এই কথা শুনতেই নাহান চমকে ওঠে। অপরদিকে পাস্টার পার্ক বড়দিনের উৎসবের কারণে রাস্তার জ্যামে আটকে ছিল। তখন সে জোসেফকে বলে, সবাই বড়দিনের উৎসবে মেতে ওঠে, কিন্তু সত্যিই কি এটা আনন্দের দিন? আমি মনে করি এটা আসলে অনেক দুঃখের দিন। যিশুর জন্মের কারণে বেথলেহামে অনেক শিশু মৃত্যুবরণ করে, কারণ বেথলেহামের রাজা হেরল্ড ইহুদি পণ্ডিত ম্যাগির থেকে ভবিষ্যৎবাণী হিসেবে জানতে পারে যে তাকে হত্যা করার জন্য এই শহরে একটা বাচ্চার জন্ম হয়েছে। তখনই রাজা নিজের প্রাণ বাঁচানোর জন্য রাগান্বিত হয়ে ওঠে ও ক্ষুব্ধ রাজা হেরল্ড শহরের সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে থেকে শুরু করে 2 বছর বয়সী সকল বাচ্চাদেরকে হত্যা করতে থাকে। এই কথা বলতেই পাস্টার পার্ক একটা গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। ধর্মগ্রন্থ অনুযায়ী গৌতম বুদ্ধকে রক্ষা করার জন্য 4টি দিকের দরজায় 4 জন রক্ষক আছে। উত্তর দ্বার জিয়ংসিয়ং শহর, পশ্চিম দ্বার জেচিয়ং শহর, আর দক্ষিণ দ্বার ডানিয়ং শহর, আর পূর্ব দ্বার তাইবেক শহরে। এই 4 শহরের কেন্দ্রস্থল হল ইয়ঙ্গুল। আর মাস্টার কিম জে সেওকের জন্ম 1899 সালে কোরিয়ার ছোট্ট গ্রাম ইয়ঙ্গুলে হয়েছিল। আর নেছুং টেম্পার ভবিষ্যৎবাণী অনুযায়ী ঠিক তার জন্মের 100 বছর পরে
তাকে মারার জন্য এক মেয়ের জন্ম হবে, যে হবে তার মৃত্যুর কারণ। সেই কারণেই কিম জে সেওক তার জন্মের 100 বছর পর অর্থাৎ 1999 সালে ইয়ংগুলে যতজন মেয়ে জন্ম নিয়েছে তাদের সবাইকে মারছে। এমনকি তারা যদি শহর থেকে বাইরে কোথাও থেকেও থাকে তাহলে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে হত্যা করছে এবং প্রতিটা মৃত্যুর ঘটনাকে আকস্মিক মৃত্যু, অ্যাক্সিডেন্ট বা আত্মহত্যার রূপ দিচ্ছেন। আসলে এই সকল মৃত্যুর পিছনে হাত ছিল মাস্টার কিম জে সেওকের 4 অনুগামীর। এই কারণে উনি কিশোর সংশোধন কেন্দ্র থেকে প্রথমে 4 জন বাচ্চাকে বেছে নিয়ে তাদের ব্রেন ওয়াশ করে নিজেকে গৌতম বুদ্ধের অবতার হিসেবে দেখিয়ে এই 4 জন বাচ্চাকে বোঝায় যে তোমরা হলে গৌতম বুদ্ধের 4 জন রক্ষক বা অভিভাবক। এছাড়া ধর্মগ্রন্থের শেষ অধ্যায়ে লিখিত 81টা লাইন কোনোভাবেই 81টা শয়তানকে বোঝায় না, বরং এটা ইয়ংগুলে 1999 সালে জন্মানো 81টা মেয়ে। আর প্রতিটা লাইনের 10টা সংখ্যা হলো সেই মেয়েদের বার্থ আইডি রেজিস্ট্রেশন নাম্বার। যখন কিম জে সেওকের হিসাব করা প্রতিটা বার্থ আইডি রেকর্ড মিলে যায় তখন 2000 সালে তাদের ধর্মগ্রন্থ লিখিত হয়। এর মানে এতদিন ধরে ডিয়ার মাউন্ট সংগঠনের আড়ালে বসে সেই সব বাচ্চা মেয়েদেরকে খুঁজে খুন করে চলেছে, যার সূচনা হয় 1985 সালে নিচুং টেম্পার মাস্টার কিম জে সেওকের উপর করে দেওয়া ভবিষ্যৎবাণী। ফলে উনি সবকিছু ছেড়ে নিজেকে অমর বানানোর জন্য মেয়েদের আইডি সংগ্রহ করতে চলে যায়। যেহেতু কিম জে সেওকের একার পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না, তাই উনি ডিয়ার মাউন্ট নামে ধর্ম সংগঠনের সূচনা করেন, যেখানে সমাজের উচ্চ স্তরের মানুষ যেমন ব্যবসায়ী, উকিল, ডাক্তার, টিচার, নার্স আর যে কোনো ক্ষমতাশালী ব্যক্তিরা ছিল, যাদের কাছ থেকে 1999 সালে ইয়ংগুল শহরে জন্ম নেওয়া সকল মেয়েদের তথ্য সংগ্রহ করিয়ে নেয়। ধর্মকে সামনে রেখে এদের এতটাই ব্রেন ওয়াশ করা হয়েছিল যে এরা নিজেরাই জানতো না যে এদের সাহায্য নিয়ে কি করানো হচ্ছে। এদিকে নাহান গেম হওয়ার বোনকে মারার জন্য যখন ঘরের বন্ধ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তখন সে চমকে যায়, কারণ সে যাকে একজন শয়তান রূপে দেখবে ভেবেছিল আসলে সে দিব্য রূপে গৌতম বুদ্ধের মতন বসেছিল। নাহান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? উত্তরে মেয়েটি বলে, আমি হলাম সে যে প্রতি রাতে তোমার সঙ্গে কাঁদে যখন তুমি নিরীহ মেয়েদেরকে হত্যা করো। নাহান তখন বুঝতে পারে সে তার কর্ম থেকে বিচ্যুত হচ্ছে, তাই সে মোহ থেকে নিজেকে বার করে এনে তাকে মারতে গেলে মেয়েটি সেই গান গাইতে শুরু করে যেটা নাহান প্রতি রাতে দুঃস্বপ্ন দেখার সময় তার মা তাকে গিয়ে শোনাতো। সেই গান শোনা মাত্রই নাহান কান্নায় ভেঙে পড়ে এবং তার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে বলে, এরপর আমি কি করব? আপনি আমার মার্গদর্শন করুন। মেয়েটি বলে, তুমি যাকে ফাদার বলে ডাকো তার হাতের চিহ্ন প্রথমে লক্ষ্য করো। এই কথা বলে মেয়েটি নিজের হাত সামনে আনতেই নাহান অবাক হয়ে যায়, কারণ মেয়েটির হাতে ছিল 6টা আঙুল। কিন্তু এটা কিভাবে সম্ভব? মেয়েটি তখনই বলে ওঠে, তোমাদের ফাদার কোনো আলো নয়, বরং সে আসলে সাপ অর্থাৎ শয়তান। এখন যাও, তাকে খুঁজে বের করো। এই কথা বলতেই মেয়েটি জ্ঞান হারায়। এরপর নাহান মাস্টার কিম জে সেওকের আস্তানায় পৌঁছায়, কিন্তু চলতি পথেই তার পিছু নিয়েছিল পাস্টার পার্ক আর জোসেফ। নাহান বিছানায় শয্যাশায়ী কিম জে সেওককে তার সকল প্রশ্ন জিজ্ঞাসা করে চাদরে ঢাকা হাত বের করতেই দেখে বাকি মানুষদের মতন তার হাতেও 5টা আঙুল। তাহলে কে সেই মানুষ যার হাতে 6টা আঙুল আছে? তখনই মাস্টার কিম জে সেওকের সেবক ডংস বলে, ওই মেয়েটি তোমার লক্ষ্যভ্রষ্ট করছে। কিন্তু নাহানের মুখে কটাক্ষসূচক প্রতিবাদ শুনে ডংস তাকে ধরে নিয়ে যায় ঘোড়া রাস্তা বলে, আর সেখানেই সে নাহানকে গুলি করে। তখনই পাস্টার পার্ক সেই আস্তানায় পৌঁছালে মাস্টার কিম জে সেওককে ব্যঙ্গ করে বলে, তুমি যদি গৌতম বুদ্ধের অবতার হয়ে থাকো তাহলে আজ তোমার এমন অবস্থা কেন? আর ঠিক সেই মুহূর্তে কোনো কিছুর একটা শব্দ শুনে পাস্টার পার্ক লুকিয়ে পড়লে দেখে ডংস মাস্টার কিম জে সেওকের নাক থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে বলছে, তোমার কাজ শেষ হয়েছে। এই কাণ্ড দেখে পাস্টার পার্ক নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে তার চোখের সামনে এসব কি ঘটে চলেছে। আর এখানেই কাহিনীর আসল রহস্য উদ্ঘাটন হয় যে আসলে এই সব কিছুর পিছনে মাস্টার কিম জে সেওক নয়, বরং তার সেবক ডংস ছিল। মাস্টার কিম জে সেওক হলো আসলে বাকি সকলের মতো একজন বৌদ্ধ ধর্মের অনুগামী, যাকে গোটা জগতের সামনে অবতার হিসাবে রেখে ডংস নিজের কার্যসিদ্ধি করছিল। আসলে ডংস যেদিন ভবিষ্যৎবাণী শুনেছিল সেদিন থেকেই তার মনে রাজা হেরল্ডের মতন পরিবর্তন আসে। অর্থাৎ প্রথম থেকেই ডংস সাপ কিংবা শয়তান ছিল এবং তাকে মারতেই গেম হওয়ার বোন ইটের জন্ম হয় বৌদ্ধ ধর্মের অবতার রূপে। কিন্তু তাকে প্রথম থেকেই কেউ লক্ষ্য করতে পারেনি, কারণ ঘটনার পরিবর্তন সেদিন হয়েছিল যখন গেম হওয়ার যমজ বোন ইট জন্ম নেবার পর তার কোনো বার্থ রেজিস্ট্রেশন করানো হয় না।
অদ্ভুত রূপ নিয়ে জন্মগ্রহণ করার ফলে তার ঠাকুরদা সমাজের থেকে তাকে লুকিয়ে রেখেছিল। কিন্তু এবারে ডংস তার সম্পর্কে জেনে গেলে ইটকে শেষ করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর অপরদিকে নাহানকে উদ্ধার করে ডংসর পিছু নেয় পাস্টার পার্ক ও জোসেফ। বেশ কিছুটা যাওয়ার পর পাস্টার পার্ক ইচ্ছা করে ডংসর গাড়িতে ধাক্কা মারলে ক্ষমা চাওয়ার নামে নাটক করে তার অজান্তেই নাহানকে তার গাড়িতে শিফট করিয়ে দেয় এবং তাদের পরিকল্পনা কাজও করে যায়। যখন পথের মাঝে গাড়ির পেছনের সিট থেকে নাহান ডংসর গলা দড়ি দিয়ে টেনে ধরে। গলায় চেপে বসা দড়ির একটু একটু চাপের মাঝে নাহান মনে করিয়ে দিতে থাকে ডংসর প্রতিটা পাপের কথা। দীর্ঘ সময় ধরে সে ধর্মের আড়ালে লুকিয়ে সকলকে বোকা বানিয়ে নিরপরাধ বাচ্চা মেয়েদের হত্যা করিয়ে এসেছে। কিভাবে ছিনিয়ে নিয়েছে মায়েদের কোল থেকে তাদের জোয়ান ছেলেদেরকে। দড়ির টান শক্ত হতেই অন্যদিকে জেগে ওঠে বুদ্ধের অবতাররূপী মেয়ে মৈত্রী। ডংস গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, উল্টে যায় সেই গাড়ি। শোনা যায় মৈত্রীর কণ্ঠে কয়েকটা লাইন, সেদিন সব ওলটপালট হয়ে যাবে, মাটি হবে আকাশ আর আকাশ হবে মাটি। কিন্তু এদিকে এত কিছুর পরেও ডংসর কোনো ক্ষতি হয় না। ঠিক সেই মুহূর্তে ক্ষতবিক্ষত অবস্থায় গাড়ির তলা থেকে বেরিয়ে আসে নাহান। তার হাতে ছিল মৈত্রীর দেওয়া একটা গ্যাস লাইটার, যার আগুনের আলো বইতে থাকা পেট্রোল স্পর্শ করতেই ভয়ঙ্কর লেলিহান শিকায় জ্বলে ওঠে ডংসর সারা শরীর। শেষ হয়ে যায় ধর্মের আড়ালে লুকিয়ে থাকা সাপরূপী শয়তান। আর অপরদিকে মৈত্রীও মারা যায়। ধর্মগ্রন্থে উল্লেখ আছে পৃথিবীতে যখন পাপ বেড়ে যাবে তখন বৌদ্ধের অবতার মৈত্রী রূপে জন্ম নেবে তাকে নাশ করতে। কিন্তু তাকে বিনাশের সাথে সংসারের নিয়ম মেনে সে নিজের দেহত্যাগ করবে। তাই গেউমহুয়ার যমজ বোন ইট মারা যায়। সকল কার্য সম্পন্ন হলে নাহান মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর অপরদিকে গেমহুয়ার কোলে পড়েছিল তার মৈত্রীরূপী বোন ইট। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য